এই দুর্দিনে, এই বিপদে কর্মীদের পাশে একটু দাঁড়ান, তাদেরকে একটু সহযোগিতা করুন, তাদের পাশে একটু দাঁড়ান, তাদের একটু খোঁজ খবর নেন। আমার সারা বাংলাদেশের বঙ্গবন্ধুর সৈনিকেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা 5ই আগস্টের পর থেকে খুব অবর্ণনীয় জীবনযাপন করছে। খুব অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা এগুলোর মধ্যে আছে। তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে। যারা ব্যবসা বাণিজ্য করতো তারা ব্যবসা বাণিজ্যগুলো করতে পারছে না। যারা ছাত্রলীগ করতো তারা স্কুল কলেজে যাইতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। যারা এলাকায় রাজনীতি করতো বাড়িঘরে, তারা যাইতে পারতেছে না। অনেক আওয়ামী লীগের, অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্যগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে তারা অনেক নেতা কর্মী বাড়িতে যাইতে পারছে না, পলাতক অবস্থায় আছে। সো এই অবস্থায় আমি সবার কাছে 2 হাত ধরে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতা এবং ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, প্লিজ এই বিপদের সময় আপনারা তাদেরকে ভুলে যাবেন না, তাদের পাশে দাঁড়ান। আপনাদের জন্য, আপনাদের নিজেদের জন্য হলেও, আপনারা যারা ভবিষ্যতে বাংলাদেশে গিয়ে এমপিত্ব, মন্ত্রিত্ব করতে চান, নেতা হতে চান, দেশ সেবা করতে চান, আপনাদের নিজেদের জন্য হলেও আপনারা এই দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে হবে। এই পরিস্থিতিতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে 3টি বিষয় বিরাজমান। নাম্বার 1, 3টি সম্ভাবনা আছে রাজনীতিতে। নাম্বার 1 একটি হচ্ছে যে আমাদের সরকার পুনর্বহাল হতে পারে। নাম্বার 1, এই আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হওয়ার সম্ভাবনা, ইট ইজ মোস্ট হাইলি লাইকলি। সেকেন্ড হচ্ছে যে এমনও হতে পারে যে আমাদের রাজনীতি যেহেতু আনসার্টেন, এই ইনুস হটাও আন্দোলনে আমাদের যাওয়া লাগতে পারে, ইনুস হটাও আন্দোলন করা লাগতে পারে। তৃতীয় হচ্ছে কোনো পরিস্থিতিতে, বিশেষ পরিস্থিতিতে কোনো এনভায়রনমেন্ট সৃষ্টি হলে আমাদের নির্বাচনে যাওয়া লাগতে পারে। এই 3টা পরিস্থিতি এখন আমাদের সামনে, 3টা জিনিস নিয়ে, রোডম্যাপ নিয়ে আমাদের আগাতে হবে। এখন আপনি বলেন, ধরেন এখন আমাদের রাষ্ট্রপতি, যেহেতু সেনাবাহিনী এখন আমাদের রাষ্ট্রপতিকে সাপোর্ট দিচ্ছে, ধরেন আমাদের রাষ্ট্রপতি আজকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে অথবা সাংবাদিক সম্মেলন করে বলে দিল যে আমাদের সরকার পুনর্বহাল আছে, শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ বহাল আছে, পার্লামেন্ট বহাল আছে। এখন আমি মন্ত্রীদের কাছে প্রশ্ন করব, এমপিদের কাছে প্রশ্ন করব, যারা মেয়র, উপজেলা চেয়ারম্যান আছে তাদের কাছে প্রশ্ন করব, আপনারা কি এলাকায় যেতে পারবেন? আপনারা কি মন্ত্রিত্ব করতে পারবেন? আপনারা কি এমপিত্ব করতে পারবেন? আপনারা কি মেয়রগিরি করতে পারবেন? উপজেলা চেয়ারম্যান হতে পারবেন? আপনার ব্যবসা কি আপনি চালাইতে পারবেন? যদি আপনার পাশে জনগণ না থাকে, আপনি দাঁড়াইতে পারবেন এলাকায় গিয়ে? আপনি বাংলাদেশে যাইতে পারবেন? তাহলে কি? তাহলে আপনাকে অবশ্যই আপনার এই কর্মীদের খোঁজ খবর নিতে হবে। এই কর্মীরা যদি আপনার পাশে থাকে, জনগণ যদি আপনার পাশে থাকে, তখনই এই সরকার পুনর্বহাল সম্ভব। নয়তো এই চিন্তা আপনাকে কমপ্লিটলি বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি আপনার এমপিত্ব করতে হলে, মন্ত্রিত্ব করতে হলে, মেয়রগিরি করতে হলে, উপজেলাগিরি করতে হলে, জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে হলে আপনাকে অবশ্যই কর্মীদের পাশে দাঁড়াতে হবে। সো তাই বলবো, প্লিজ কর্মীদের পাশে একটু দাঁড়ান। দ্বিতীয়ত যে জিনিসটি, এমনও হতে পারে যে আমাদের ইনুস হটাও আন্দোলনে যাওয়া লাগতে পারে। যেমন KM হাসানকে আমরা পরাজিত করছিলাম, যে তার অধীনে আমরা নির্বাচনে যাব না। সো আমাদের এরকম হতে পারে যে ইনুস হটাও আন্দোলনে যাও, যে তার অধীনে আমরা নির্বাচনে যাব না। তখন কি হবে? তখন তো আপনারা আমাদের এই কর্মীদেরকে লাগবে। আমাদের এই কর্মীরা আমাদের পাশে থাকতে হবে, রাজপথে নামতে হবে। তো এখন যদি এই কর্মীদেরকে অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পারে, তারা যদি ডিসপ্লেস হয়ে যায়, তারা যদি বঞ্চিত হয়ে যায়, তারা যদি কষ্ট পায়, মারা যায়, তাদের পরিবারগুলো যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কি আমরা সে আন্দোলন করতে পারবো? করতে পারবো না। তাহলে আমার তাদেরকে লাগবে। সো তাই দয়া করে বলবো, তাদের পাশে দাঁড়ান। তারপর আসেন 3 নম্বর, নির্বাচন। যে ধরেন কোনো পরিস্থিতিতে আমরা নির্বাচনে গেলাম, আমাদেরকে কোথাও দেখে বলা হলো, সব ডিসক্লোজ করা যাবে না, যে আমাদের নির্বাচনে আমরা যাব, নির্বাচন করব। এখন নির্বাচনে আপনাকে মনোনয়ন দেওয়া হলো, আপনি নির্বাচনে যাবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, দলের জন্য কাজ করবেন। এই কর্মীরাই তো আপনার নির্বাচনটা করবে, এই কর্মীরাই তো আপনার জন্য ভোট চাবে, এই কর্মীরাই তো দলকে সংগঠিত করবে। এখন যদি আপনি এই কর্মীদের পাশে না দাঁড়ান,
তাহলে তো কর্মীরা আপনার পাশে দাঁড়াবে না, এরা কষ্ট পাবে, অভিমানের কষ্ট পাবে, আপনার জন্য সংগঠিত করবে না, কাজ করবে না। সো তাই প্লিজ আপনাদের কাছে 2 হাত ধরে আবারও করজোরে বলছি, প্লিজ আমার এই অবহেলিত কর্মীদেরকে, নির্যাতিত ভাইদেরকে পাশে দাঁড়ান, একটু খোঁজ খবর নেন প্লিজ। এখন আমি আসি যে আপনার কেন দাঁড়াতে হবে, কেন দাঁড়াবেন, এবং দাঁড়ানোর বিভিন্ন কারণ আছে। এর মধ্যে অন্যতম একটি কারণ আমি আপনাদেরকে উল্লেখ করছি। আচ্ছা, আমাদের জাতির জনক কে? আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, না? সো এই জন্য আমি একটি গল্প বলছি, ছোট্ট একটি গল্প বলছি, গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আমি বাকি আলোচনাটা করছি। বাংলাদেশে একজন প্রখ্যাত বাউল শিল্পী ছিল, যার কাছে মমতাজ, আমাদের মমতাজ গান শিখেছিল, এবং মমতাজ ছিল তার প্রথম, আব্দুর রশিদ সরকার ছিল তার প্রথম হাজবেন্ড। সো রশিদ সরকারের একটা মেয়ে ছিল, তার আগের ওয়াইফের একটা বাচ্চা ছিল। তো সেই বাচ্চাটা, মেয়েটা প্রতিবেশী শত্রুতামি করে, তাদের সাথে ঝামেলা ছিল, এই বাচ্চাটাকে মেরে ফেলে। সো এই বাচ্চাটাকে যখন মেরে ফেলে, তখন রশিদ সরকার মামলা করার পরে ওই আসামিরা বাড়িঘর ছাড়া এবং খুব কষ্টের মধ্যে ছিল। এই রশিদ সরকারের একজন পীর ছিল। রশিদ সরকার সেই পীরের কাছে মুরিদ হয়েছিল। সেই পীর বসবাস করত ঢাকার পুরান টাউনে। তখন রশিদ সরকারের সন্তানকে যারা মেরেছে, ওই আসামি রশিদ সরকারের পীরের কাছে গিয়ে মুরিদ হয়। তো মুরিদ হওয়ার পরে তো একদিন ওই আসামি যে মুরিদ হলো, সে তার পীরের কাছে বলতেছে যে, পীর সাহেব, বাবাজি, আমি তো খুব বিপদের মধ্যে আছি, আমি আমার জীবন, আমার পরিবারের জীবন সংকটান্ন অবস্থায়, আমি তো একটা বড় ভুল করেছি, সেই ভুলের খেসারত দিচ্ছি, আমি এখান থেকে কিভাবে উত্তরণ পেতে পারি বাবা, একটু যদি আমাকে বলেন। তখন বলল যে, তুমি কি বিপদে আছো, কি হয়েছে তোমার? তখন পীর সাহেবের কাছে সে বলল যে, আব্দুর রশিদ সরকার, তার সাথে আমাদের ঝামেলা ছিল, তার একটি বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকে আমি মেরে ফেলি, এখন আমরা মার্ডার কেসের আসামি। তো এখন বাবা, আমাদেরকে কি কোনোভাবে, আমরা তো এটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাদেরকে কি কোনোভাবে এই বিপদ থেকে, মহাবিপদ থেকে আমাদেরকে কি রক্ষা করা যায়? তখন সেই পীর সাহেব রশিদ সরকারকে ডাকালেন, রশিদ সরকারকে ডেকে ঢাকা এনে রশিদ সরকারকে জিজ্ঞাসা করেন, রশিদ, আমি তোমার কি হই? বাবাজি, আপনি আমার বাবা, আপনি আমার পীর সাহেব, তুমি আমার কি? যে আমি আপনার সন্তান। আচ্ছা, তাহলে আমার কাছে যে মুরিদ হয়েছে সে কি? বাবাজি, সে আমার ভাই, পীর ভাই। আচ্ছা, তাহলে তুমিও আমার সন্তান, সেও আমার সন্তান, তার মানে তুমি তার পীর ভাই, সে তার পীর ভাই। তুমি কি চাও যে আমার সন্তান একটা মহা বিপদে থাকুক, আমার সন্তান জেলে যাক, আমার সন্তানের ফাঁসি হোক, তোমার পীর ভাইয়ের ফাঁসি হোক, তোমার পীর ভাই জেলে যাক, এটা কি তুমি চাও? না বাবাজি, আমি তো আমার পীর ভাইয়ের এত বড় ক্ষতি হতে দিতে পারি না, আমি তো আমার পীর ভাইয়ের এত কষ্ট, এত শাস্তি হোক, এটা তো আমি চাই না। রশিদ, তুমি যদি সেটা না চাও, আমি তোমার পীর সাহেব হিসাবে আমি তোমাকে বলছি, তোমার পীর ভাইকে, তুমি তোমার সন্তানকে যে মেরেছে সে তোমার পীর ভাই, সে আমার কাছে মুরিদ হয়েছে, তাকে তুমি মাফ করে দাও। সাথে সাথে রশিদ সরকার তার পায়ের মধ্যে পড়ে হাউমাউ করে চিৎকার করে কেঁদে বলছে, বাবা, আপনি আমার পীর সাহেব, আপনার কাছে আমার জীবন যৌবন সবকিছু সঁপে দিয়েছি, আপনি বলেছেন আমার সন্তানের জন্য তাকে মাফ করে দিতে, আমি বাবার সাথে সাথে আমি তাকে মাফ করে দিয়েছি, বাবা আপনি আমাকে মাফ করে দেন, আমার পীর ভাই জেলে যাক, আমার পীর ভাইয়ের এত কষ্ট হোক, সেটা তো আমি বাবা চাই না। তখন সাথে সাথে রশিদ সরকার তার মেয়ে হত্যাকারীকে মাফ করে দিয়েছে। এই যে পীরের প্রতি, ওস্তাদের প্রতি, গুরুর প্রতি তার যে কি পরিমাণ ভক্তি, সেটা রশিদ সরকারের কাছ থেকে আমরা শিখলাম। এখন আসেন, এই কথাটি কেন বললাম, এই উপমাটি কেন বললাম? এখন আপনি বলেন যে আমাদের জাতির জনককে, আমরা জাতির জনক হিসেবে বাঙালিরা, আমরা যারা রাজনীতি করি, জাতির জনক হিসেবে বাঙালিরা আমরা কাকে মানি? আমরা মানি জাতির জনক হিসেবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আমাদের জাতির জনক হয়,
আমাদের রাজনৈতিক পিতা হয়, আমাদের জাতির পিতা হয়, তাহলে আমরা কি সারা বাংলাদেশের মানুষ যারা আমরা আছি, আমরা যারা এই আদর্শে বিশ্বাস করি, আমরা তার সন্তান? শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তাহলে শেখ হাসিনা কি? শেখ হাসিনা আমাদের বোন। আর বাংলাদেশে যত কর্মী আছে শেখ হাসিনার ভাই, আর সকল কর্মীদের বোন হচ্ছে শেখ হাসিনা। তাহলে বঙ্গবন্ধু যদি আমাদের রাজনৈতিক পিতা হয়, আদর্শিক পিতা হয়, তাহলে সারা বাংলাদেশের আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, কৃষক লীগের সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের ভাই এবং বোন। তাহলে আমি এমপি, মন্ত্রী, প্রতিষ্ঠিত শিল্পপতি, ব্যবসায়ী যারা দলের সুযোগ সুবিধা নিয়েছেন, যারা ভালো আছেন, তাদের কাছে বলবো, তাহলে আমাদের এই ভাইয়েরা, আমাদের এই বোনেরা, বঙ্গবন্ধুর সন্তানেরা, বঙ্গবন্ধুর সৈনিকেরা সারা বাংলাদেশে কেন কষ্টে থাকবে? এটাকে আমাদের নৈতিক দায়িত্ব না? রশিদ সরকার যদি তার মেয়ে হত্যাকারীকে মাফ করে দিতে পারে একই পীরের মুরিদ হওয়ার কারণে, তাহলে আমরা বঙ্গবন্ধুর সৈনিক হয়ে কিভাবে আমরা বিদেশে বসে আমাদের পরিবারকে নিয়ে রাজকীয় হালে জীবনযাপন করব? আমরা আমাদের একজনের 5টা 10টা ফ্যাক্টরি থাকবে, 20টা গাড়ি থাকবে, এই থাকবে, আর আমার বাংলাদেশের কর্মীরা, নিরীহ কর্মীরা, ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, কৃষক লীগের কর্মীরা, মহিলা লীগের কর্মীরা না খেয়ে মরবে, কষ্ট করবে, হামলা মামলা নিয়ে ঘুরে বেড়াবে, বাড়িতে থাকতে পারবে না। এটা কিভাবে সম্ভব? এটা তো আমাদের রাজনৈতিক পিতার সাথে আমরা রাজনৈতিক ভাবে বেইমানি করছি, আমরা মুনাফিকি করছি। এটা কোনো দিনে এটা হতে পারে না। আমি সবাইকে বলবো, সবাইকে অনুরোধ করব, প্লিজ আমাদের বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মানে, বঙ্গবন্ধুর আদর্শে যারা রাজনীতি করে, আমাদের সবাই ভাই, সবাই বোন, সবার পাশে দাঁড়ান, সবার পাশে দাঁড়ান, সবাইকে সহযোগিতা করুন। বাচ্চাগুলো যারা ছাত্রলীগ করার কারণে স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, তাদেরকে সহযোগিতা করুন। অনেক অসংখ্য নেতাকর্মী বাংলাদেশে ব্যবসা বাণিজ্য হারিয়েছে, তাদের বাড়িঘর পুড়িয়েছে, তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে সংগঠিত করুন, তাদের সাথে কথা বলুন, তাদেরকে টেলিফোনে ফোন করুন, তাদের মাথায় হাত বুলান, তাদের পাশে দাঁড়ান এই বিপদের সময়। এটা হবে আমাদের নৈতিক আদর্শের প্রতিফলন। আর সেটি যদি না করি, তাহলে আমরা আমাদের জাতির পিতার আদর্শের সাথে আমরা বেইমানি করেছি, প্রতারণা করেছি। আমরা একজন বেইমান, প্রতারক হিসাবে, মুনাফিক হিসাবে আমরা এই দেশ ও জাতির কাছে, জাতির জনকের কাছে চিহ্নিত হব। তারপরে আমি স্পেসিফিক একটা উদাহরণ আসি, কেন বললাম এই কথাগুলো, স্পেসিফিক একটা উদাহরণে আসি। আমার কাছে বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে অসংখ্য ফোন আসে, অসংখ্য মেসেজ আসে। কত মেসেজ আর কত ফোন আসে সারা বাংলাদেশ থেকে, আমি এটা হয়তো বলে কাউকে বুঝাতে পারবো না। এর মধ্যে আমি কাজের ফাঁকে বা আমার সময় থেকে যতটুকু সম্ভব তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, মেসেজ রিপ্লাই করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি। তাদের কাছ থেকে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি যার বিরুদ্ধে অভিযোগ আসছে, যার বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলছে, সেটা হচ্ছে নুরুন নবী বোলার এমপি নুরুন নবী চৌধুরী শাওন ভাই। শাওন ভাই, আপনি এটাকে নেগেটিভ ভাবে নিবেন না। আপনাকে আমি ফোন করেছি, আমি রিচ করতে পারিনি আপনার কাছে। আপনার উদাহরণের মাধ্যমে আমি সারা বাংলাদেশের সবাইকে এই কথাটি বলছি, শুধু আপনার মাধ্যমে, যেহেতু সবচেয়ে বেশি অভিযোগ আসছে আপনার নামে, শুধু আপনার কথাই বললাম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আপনি ঢাকা যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক ছিলেন মহিভাইয়ের সাথে, মহিভাই প্রেসিডেন্ট ছিল। আপনি একজন সাংগঠনিক লোক, দলে নিবেদিত প্রাণ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনাকে ব্লেম দিচ্ছি না, দোষারোপ করছি না। শুধু আপনার মাধ্যমে পুরো দেশবাসীর, আমাদের দেশের সংগঠনের চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি, এবং আপনাকে বিনীত অনুরোধ করছি, প্লিজ এই খবরটি পৌঁছার সাথে সাথে আপনি আপনার কর্মীদের খোঁজখবর নেওয়া শুরু করেন। আচ্ছা, শাওন ভাইয়ের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। এখন আসি, আচ্ছা শাওন ভাই, আপনি যুবলীগের ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক ছিলেন এবং আপনি এমপি হয়েছেন, এবং আপনি যখন এমপি হয়েছেন, আপনি তো প্রভাবশালী এমপি। আপনার কাছে কত কোটি টাকা আছে, কত 100 কোটি টাকা আছে বা কি আছে, সেই দিকে আমি যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলি, এই দুর্দিনে, এই সময়ে আপনি যদি আপনার এলাকার কর্মীদের জন্য 10 কোটি টাকা খরচ করেন, আর ডেইলি যদি আপনি এলাকার কর্মীদের কাছে যদি 50 জন 100 জনকে ফোন করে করে খোঁজ খবর নেন, তাহলে আপনি সেই কাজটি করতে পারেন না? আমি জানি আপনি
1 মিনিটের মধ্যে তাদেরকে 10 কোটি টাকা বরাদ্দ দিয়ে এলাকার কর্মীদের জন্য আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন। তো সেই কাজটি কেন করছেন না? আপনি বঙ্গবন্ধুর কর্মী না? আপনি বঙ্গবন্ধুর সৈনিক না? শেখ হাসিনার সৈনিক না? যদি হয়ে থাকেন এখন এই কাজটি করেন, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে যে ধরেন আপনি আওয়ামী লীগের দায়িত্ব নিলেন, আপনি এমপি হিসেবে 10 কোটি টাকা খরচ করলেন, তাদেরকে আওয়ামী লীগের দায়িত্বটা নিলেন, আওয়ামী লীগের যত কর্মী আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খোঁজ খবর নিলেন। দ্বিতীয় আসেন, আপনি যখন এমপি ছিলেন, প্রভাবশালী ছিলেন, আপনি যাদের সাথে ব্যবসা করেছেন বা আপনি যাদের কাছ থেকে ব্যবসায়িক সুযোগ সুবিধা নিয়েছেন বা ব্যবসায়িক সুযোগ সুবিধা দিয়েছেন, আপনার কাছে তো এরকম 20 জন ব্যবসায়ী আছে, 10 জন ব্যবসায়ী আছে না? অবশ্যই আছে। তো আপনি যদি এখন ফোন দেন, কোন কর্মী যদি ফোন দেয় কোন ব্যবসায়ীকে, 1 টাকা দিবে না, বিষ খেয়ে মরার জন্য পয়সা দিবে না। বাংলাদেশের এই কাটা করে না, তেলের মাথায় তেল ডালে। আপনি যদি ফোন করেন এই 20 জনের ব্যবসায়ীকে, যাদেরকে ব্যবসা দিয়েছেন, যাদের সাথে ব্যবসা করেছেন, যাদের কাছ থেকে ব্যবসায়ী সুযোগ সুবিধা নিয়েছেন, আপনি যদি এই 20 জন ব্যবসায়ীকে ফোন করেন, প্লিজ আমার কর্মীরা, অসহায় কর্মীরা বিপদগ্রস্ত অবস্থায় আছে, তাদেরকে একটু সহযোগিতা করেন, তাদের পাশে দাঁড়ান, তাহলে কিন্তু এই 20 জন ব্যবসায়ী স্ট্রেট ওয়ে আপনাকে 1 কোটি টাকা করে যদি দেয়, তাহলে 20 কোটি টাকা আপনি তুলে কর্মীদের পাশে দাঁড়াইতে পারতেছেন। বাদ দেন কমই হোক, আপনি একটা অ্যামাউন্ট তুলে আপনি তাদেরকে কর্মীদের পিছনে এখন দাঁড়াতে, যে তাদের বাড়িঘর পুড়ে গেছে তাদেরকে একটু সহযোগিতা করতে পারেন, যারা খেতে পারছে না, ওষুধ খেতে পারছে না, চিকিৎসা করতে পারছে না, এরকম অসংখ্য নেতা কর্মী আছে। ভাই কথা হচ্ছে, স্পেসিফিক্যালি আপনার ব্যাপারে কি কথা বলা হচ্ছে, কোন কর্মী কি বলেছে সেটা আমি বলবো না, ইনেভারেজে বলছি, বুঝে নিবেন। এই দলটা কিন্তু জনগণের দল। আপনি নুরুন নবী চৌধুরী শাওন না থাকলে হাজারো শাওনের বোলাতে জন্মগ্রহণ করবে। আপনার দায়িত্ব আপনি পালন করেন। আপনি একজন ত্যাগী নেতা, আপনি একজন যোগ্য নেতা, এই কাজটি আপনি করেন। তারপরে তৃতীয় অবস্থানে আসেন। আপনি যখন এমপি ছিলেন, আপনার কাছে যখন ক্ষমতা ছিল, আপনি তো আপনার উপজেলায় আপনার অনুগত লোককে রাজনৈতিক নেতা বানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, মেয়র বানিয়েছেন। তারা আর্থিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তারা আর্থিক সুযোগ সুবিধা নিয়ে ভালো অবস্থানে আছে। ওদের কাছে যদি কোনো কর্মী বাপ ডাকে, মায়ের মৃত্যুর জন্য যদি টাকা চায়, 1 টাকা তারা দিবে না। বাট আপনি যদি শাওন যদি বলেন যে আমার 10 কোটি টাকা লাগবে, 10 মিনিটের মধ্যে আপনাকে 10 কোটি টাকা ওরা দিয়ে দিবে। তাহলে আপনি এই কাজটা এখন কেন করছেন না? কেন বঙ্গবন্ধুর সৈনিকেরা আজকে এত কষ্ট, অবহেলা, নির্যাতনের মধ্যে আছে? দয়া করে প্লিজ আপনি আমার ভাই, এই কাজটি করুন। তারপরে সর্বশেষ বলি যে প্রবাসী আপনার সাথে, আপনি যখন এমপি ছিলেন, প্রবাসীদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে, চরিত্র হচ্ছে যে যদি নিজেদের কোনো কর্মী লন্ডনে আসে, কোনো ভালো কোনো যোগ্য নেতা, সৎ নেতা যদি লন্ডনে আসে, আমেরিকা যায়, কানাডা আসে, প্রবাসে আসে, তাদের কেউ গাড়ি দিয়ে আনতেও যাবে না, তাদেরকে কেউ জিজ্ঞাসাও করবে না, তাদেরকে কেউ খোঁজ খবরে নেবে না। খোঁজ খবর নেবে না কাকে? প্রভাবশালী নুরুন নবী চৌধুরী শাওন আসছে, আপনার জন্য এয়ারপোর্টে 5টা গাড়ি চলে যাবে, 50 জন লোক চলে যাবে, 4 জায়গার মধ্যে সবগুলো সিটিতে আপনার জন্য গণসংবর্ধনার ব্যবস্থা করা হবে। বিকজ মানুষ ক্ষমতা পছন্দ করে, তেলের মাথায় তেল দিতে পছন্দ করে। আপনি যদি এই প্রবাসীদের, যাদের বাসায় আসতেন, যাইতেন, খাইতেন, আপনি যদি চান আসেন, আপনাকে 50টা লুই বাটনের টি শার্ট কিনে দিবে, 20টা আরমানি থেকে আপনাকে পারফিউম কিনে দিবে, আপনাকে নিয়ে লেস প্লাটে নেমে যাবে ডান্স দেখতে, আপনাকে নিয়ে থ্রপে যাবে কেসিনোতে আপনার শখ মিটাতে। বাট আওয়ামী লীগের একজন ত্যাগী সৎ যোগ্য নেতা আসলে তাকে নিয়ে কেউ বের হবে না, তাকে 1 কাপ চাও কেউ খাওয়াবে না। এটা হচ্ছে আমাদের বাস্তব রাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে আপনাকে যেহেতু এই সুযোগ সুবিধাগুলো দিত, আপনাকে যেহেতু সেই সম্মানটুকু দিত, দায়িত্ব সেটা আপনাকে পালন করতে হবে। এখন আপনি আসেন সারা বিশ্বে, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া সহ আপনার তো এই লোকগুলো আছে। আপনি 100 লোকের সাথে কথা বলেন, যারা প্রতিষ্ঠিত, যাদের বাসায় আসতেন, যাইতেন, খাইতেন, আপনাকে যারা রাজনৈতিকভাবে সহযোগিতা করতো, আপনার কথা যারা শোনে ঘনিষ্ঠজন, তাদের সাথে কথা বলেন। তাদেরকে এখন আপনি বলেন, 1 মিনিটে বলেন যে আমার 1 লাখ টাকা লাগবে, 100 জন লোকে 1 লাখ করে টাকা দিয়ে দিবে, বা 500 লোকে 1 লাখ করে টাকা দিবে, 5 কোটি টাকা হয়ে যাবে। এই টাকাগুলো দিয়ে আমাদের এই গরিব দুঃখী অসংখ্য কর্মীদেরকে সহযোগিতা করুন, তাদের পাশে থাকুন। 100 জন লোকে 1 লাখ করে টাকা দিবে, 5 কোটি টাকা হয়ে যাবে। এই টাকাগুলো দিয়ে আমাদের এই গরিব দুঃখী অসংখ্য কর্মীদেরকে সহযোগিতা করুন, তাদের পাশে থাকুন। 100 জন লোকে 1 লাখ করে টাকা দিবে, 5 কোটি টাকা হয়ে যাবে। এই টাকাগুলো দিয়ে আমাদের এই গরিব দুঃখী অসংখ্য কর্মীদেরকে
এটা আপনার নৈতিক দায়িত্ব, এটা আপনাকে করতে হবে। সো তাই রশিদ সরকারের উদাহরণটা দিয়ে আমি বুঝাতে চাইলাম যে আমরা বঙ্গবন্ধুর সৈনিক, সারা বাংলাদেশের কর্মীরা আমাদের ভাই। বঙ্গবন্ধুর আদর্শ যদি আমাদের আদর্শিক পিতা হয়, তাহলে বাংলাদেশের সকল বঙ্গবন্ধু সৈনিকেরা আমাদের ভাই। সো আমাদের ভাইদেরকে দুঃখে রেখে তারা স্কুলে যেতে পারবে না, কলেজে যেতে পারবে না, ব্যবসা করতে পারবে না, বাড়িতে যেতে পারবে না, হামলা মামলা নিয়ে ঘুরে বেড়াবো, আর আমরা বিদেশে বসে বসে থেকে এখানে সেখানে থেকে রাজকীয় জীবন যাপন করবো, ছেলেকে নতুন গাড়ি কিনে দিব, মেয়েকে নতুন গাড়ি কিনে দিব, বিদেশে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করব। এগুলো আপনাদেরকে এখন তো ইনুসরা বিচার করছে, ইনুসদের ভয়ে আপনারা পালিয়েছেন। একটা সময় আসবে দলীয় কর্মীদের, নেতা কর্মীদের ভয়ে আপনাদের পালায় থাকতে হবে। এটা বাংলাদেশ, এটা জনগণ। জনগণ এমন জিনিস, দ্য মোস্ট পাওয়ারফুল থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ দ্য পপুলেশন। জনগণ, পিপলের পাওয়ার হচ্ছে, জনগণের পাওয়ার হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। মুখ দেখাতে পারবেন না, এলাকায় যাইতে পারবেন না, শারীরিকভাবে অপদস্থ হবেন, সামাজিকভাবে অপদস্থ হবেন, মানসিকভাবে অপদস্থ হবেন, পরিবারের কাছে অপদস্থ হবেন যদি এই কাজটি না করেন। আজকে না করেন, রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক পট পরিবর্তন, সময়, এগুলো যুগে যুগে পরিবর্তন হয় সময়ের প্রেক্ষাপটে। সো তাই বলবো, এখন যদি কর্মীদের পাশে না দাঁড়ান, কর্মীদের পাশে যদি খোঁজখবর না নেন, তাহলে এই কর্মীরা আপনাদেরকে এলাকা যাইতে দিবে না। আপনাদের বিরুদ্ধে জারো মিছিল হইতে পারে কর্মীদের মাধ্যমে, কিন্তু বঙ্গবন্ধুর সৈনিকেরা যুগ যুগ ধরে রাজনীতি করবে। আপনি না থাকলে আপনার জায়গায় আরেকজন আসবে, আরেকজন না থাকলে আরেকজন আসবে, কিন্তু দল কিন্তু ধ্বংস হবে না। কিন্তু আপনি আপনার কৃতকর্মের জন্য অপমান অপদস্থ হয়ে দল থেকে বিদায় নেবেন। সো তাই এটি যদি হয়, আপনাকে বলবো শাওন ভাই, আপনাকে দিয়ে আমি একটা স্পেসিফিক উদাহরণ দিলাম, আপনাকে দিয়ে সারা বাংলাদেশের এমপি মন্ত্রীদেরকে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু আপনার বিরুদ্ধে বেশি টেলিফোন আসছে, আমার কাছে মেসেজ আসছে, এই জন্য আমি আপনার নামটা বললাম। এই ফরম্যাটে সারা বাংলাদেশের সকল নেতাকর্মীরা, আমি যে ফরম্যাটটা দিলাম, এই ফরম্যাটে আমাদের নেতাকর্মীদেরকে প্রত্যেকটা আসনে 100 কোটি টাকা খরচ করা সম্ভব। 100 কোটি টাকা খরচ করে কর্মীদেরকে চাঙ্গা করা সম্ভব, তাদের খোঁজখবর নেওয়া সম্ভব, তাদেরকে পুনর্বাসিত করা সম্ভব, তাদেরকে হেল্প করা সম্ভব। সেটি যদি হয়ে থাকে, আজ থেকে আমার এই বার্তা পাওয়ার পর থেকে আজ থেকেই শুরু করুন কর্মীদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে ব্যবসায়িকভাবে হেল্প করা, সামাজিকভাবে হেল্প করা, আর্থিকভাবে হেল্প করা, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদের মেডিকেল নিড যদি থাকে সেটা করা। এই কাজগুলো এখন থেকেই শুরু করেন। আশা করি ইনশাল্লাহ আপনারা এই কথাটি শুনবেন। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে, বঙ্গবন্ধুর রাজনৈতিক পিতা যদি বঙ্গবন্ধুকে মেনে থাকেন, এই কাজটা আজকে থেকে করবেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।